আপনি এই যারা মামলা করেছে তাদেরই হোয়াটসঅ্যাপ দেখাবেন, তাদের আমি দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ তারা কি লিখছেন, ক টাকা দিয়েছেন, ক লক্ষ টাকা দিয়েছেন, তারা ফেসবুকেই লিখেছে। আপনি যারা মামলাকারী তাদের দেখাচ্ছেন না, তাদের আপনি কাদের নিয়ে যাচ্ছেন, যে ঘোটবাজ তাদের। এর আগের লোকসভা ভোটের আগে হতো, তারাও আন্দোলনকারী ছিল, তারাও গিয়ে চাকরি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির সাথে আলোচনা করে, তারা চাকরি নিয়ে নিয়েছে। নাম বলে দেবো, ইনসান আলী, লিখে নিন, চাকরি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির সাথে, ছবি দেখতে পাবেন, ওই আন্দোলনকারী ছিল, চাকরি নিয়ে নিয়েছে। সেতাব চাকরি পায়নি, তাকে টপকে গিয়ে তার পিছনের র্যাঙ্ক চাকরি নিয়ে নিয়েছে। কিসের জন্য চাকরি পেয়েছিল? প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে, কারণ মমতা ব্যানার্জির সাথে আলোচনা করেছিল। আমি বলতাম না, কিন্তু আলোচনা করেছিল বলে। কি আলোচনা করেছিল? এই নিয়োগ দুর্নীতি শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যদি ক্ষমতা থাকে ওকে বলবেন আমার সামনে বসে 1 ঘন্টা লাইভ করবে, ওই 1 ঘন্টা এই নিয়োগের দুর্নীতি শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। ইমিডিয়েট এজেন্সির উচিত ওকে তুলে নিয়ে গিয়ে ওকে ইন ক্যামেরা এবং লাইভ স্ট্রিমিং করানো উচিত। আমি 5টা প্রশ্ন করব, ও অ্যান্সার দেবে। ও কার সাথে কবে কোথায় মিটিং করে কোন সচিবকে কি বলেছিল ফোনে সব বলে দেবো, তাদের সামনে করেছে তো। এই দুর্নীতি শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে। একদমই তাই। আমি যদি সাহস থাকে, ওই কুনাল ফুনালকে করে লাভ নেই, মমতা ব্যানার্জির সাহস থাকে ও গিয়ে বলবে যে হ্যাঁ আমি করিনি। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন, ওকে বলবেন, মমতা ব্যানার্জিকে বলবেন, ও বলবে এসে যে কোনো ক্যামেরার সামনে এসে বলবে না আমি এটা করিনি। ওকে না বলতে বলবেন শুধু, আমি বলে দেবো, ঘটনাক্রম বলে দেবো। এর আগের আপার প্রাইমে ছেলে মেয়েদের গ্রেপ্তার করলো, এর আগের গোটা মেরিট লিস্ট বাতিল হয়েছিল, গোটা মেরিট লিস্ট বাতিল হয়েছিল। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যে গোটা মেরিট লিস্টে কেন বাতিল হয়েছিল, একবার একটু বলবেন আপনি। কেন টেটের মার্কস ম্যানিপুলেশন করে কেন 48-72 হয়ে গেছিল, কার নির্দেশে, সে কে, কোন ব্যক্তি, ওকে একবার বলতে বলবেন। আর না হলে ওকে বলবেন ওই লাই ডিটেক্টরের সামনে বসতে, ওকে প্যাথোলজিক্যাল লায়ারও। এবং ওর মতো দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে জন্মায়নি, আমি বলে দিলাম। তার কারণ হচ্ছে আমি সব ঘটনা জানি, এই অন্ততপক্ষে এই নিয়োগ দুর্নীতির কার সাথে বসে কখন কাকে ফোন করে কি বলেছে, কাদের সামনে কি বলেছে। এবং এই দুর্নীতি শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে দুর্নীতি শুরু করেছে ও। ইনসানের চাকরি কেন দিয়েছিল, কেন এর আগের আপার প্রাইমে যে বাতিল হওয়া লিস্টে 159 জন ঢুকেছিল, কোন ফোনের ভিত্তিতে, কেন 39 সেখান থেকে পরবর্তীতে বাদ যায় 39। ও মমতা ব্যানার্জি বুঝতে পারছে, ওকে বলবেন এটা চালিয়ে শুনে নেবে, চালিয়ে একবার শুনিয়ে নেবে, পা হাত যদি হাঁটু না কাঁপে আমার নাম পরিবর্তন করে দেবেন। ওর হাঁটু কাঁপবে এইসব শুনে। ও এখন বুঝতে পারছে না যে কোথা থেকে এইসব ইনফরমেশন পেয়েছে। ওর ক্যাবিনেট মেমোরেন্ডাম আদালতে তো প্রডিউস হয়েছে। এই যে ইনসানের চাকরি RTI করে বের করা হয়েছে, তো ছবি তো আছে। আর এর বেশি কিছু বললাম না, কোন সময় কোন দিনে কোন ফোন থেকে কোন ফোন। একদমই তাই। আমি তার মন্ত্রীর কথাই বলছি। একেবারে যখন গ্রেপ্তার হলো সেই সময় ব্রাত্য বসু কিন্তু বললেন গ্রেপ্তারই তো করা হয়েছে, গুলি তো চলেনি। তাহলে কি উনি আশা করেছিলেন যে ছাত্রছাত্রীদের যারা পরীক্ষা দিয়ে কাজ পেয়েছে তারা কি গুলি পাওয়ার যোগ্য, মানে গুলি? ওটাই হচ্ছে বর্তমানের শাসক, ওটাই বর্তমানের শাসক। এরা ওই শেষ ধাপটা এখনো করতে বাকি রেখেছে। দেখুন, গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম আছে, যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ খেতে হবে।
আর এই যে কি করেছে, এই জাস্ট কিছুক্ষণ আগে আপনাকে দেখিয়ে দিচ্ছে, এই চিঠি এসছে এই কিছুক্ষণ আগেই দেখিয়ে দিচ্ছে, বেনামি এই চিঠি প্রতিদিন আসে আমার ইয়েতে, দেখুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। বলবেন কি কন্টেন্ট আছে তুমি দেখাচ্ছ, যা ইচ্ছা তাই, আপনি পড়ে নিন আপনার সুবিধার জন্য। এই যে বলে না ইনফরমেশন কোথা থেকে পাই, হ্যাঁ এই চিঠি কন্টেন্ট দেখাবো না, এই দেখুন কন্টেন্ট দেখাবো না, এই দেখুন নাম, স্ট্যাটাস, ডেট নাম্বার, লাইন দিয়ে সম্পত্তি, এই ও যদি মনে করে যে অপকর্ম করবে আর এই তথ্য আসবে না, তথ্য কেউ পাবে না, ও মূর্খের স্বর্গে বসবাস করছে, ও মূর্খের স্বর্গে বসবাস করছে। আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে কিছুদিন আগেও এক আদালতে জিজ্ঞাসা করছিল যে তথ্য পাও, এত তথ্য পাও কোথা থেকে। ওদের বলছি যে যা যা অপকর্ম করেছেন অনেক তথ্যই এসছে, আগামীতে আরো অনেক তথ্য আসবে। আর এবং যদি ভেবে থাকেন যে কলঙ্কিত করে মনে করে থাকেন এদের মানে ওই একটু শরীরের কারণ হচ্ছে, এরা ভাববে যে বাবা যাদের হয়ে আমরা লড়ছি তারাই হয়তো এটা বলছে, না না একদম তারা বলেনি। যাদের হয়ে লড়ছি তারা উল্টে বলছে যে এই চক্রান্ত ওরা করছে, তারা এসে ইনফর্ম দিয়ে যায়। কবে কি করবে, আগামী বৃহস্পতিবারে কি করবে সে তথ্য আমার কাছে আছে। আগামী বৃহস্পতিবার নাকি বিকাশবাবুর বাড়ি যাবে ঘেরাও করতে, তো বিকাশবাবু বলেছে ওয়েলকাম, চা খাইয়ে দেবো। আসবে, চা খাইয়ে দেবো। দেখুন এই যারা অপকর্ম করেছে না, এরা বিভিন্ন পরিকল্পনা করছে। যেমন ধরো পরিকল্পনা করে এসএসসির একটা আলাদা দপ্তর বানিয়ে ফেলেছিল, মানে এই যে 2 নম্বরে অ্যাপয়েন্টমেন্ট সব বেশিরভাগ ওই নতুন দপ্তর থেকে দেওয়া হয়েছিল। কোভিড কালকে সময় মানে ওটাকে হাতিয়ার করে ডক্টর এসপি সিনহা বাঞ্চ নিউ মানে রেকমেন্ডেশনের বাঞ্চ তুলে দিচ্ছে কল্যাণময় গাঙ্গুলির হাতে। মানে যেটা যেটা স্টুডেন্টদের দেওয়া উচিত গিয়ে তুলে দিচ্ছে কল্যাণময় গাঙ্গুলির হাতে, সে ডিস্ট্রিবিউট করছে। মানে সে এরা কেউই ডিস্ট্রিবিউট করে, আসলে করেছে এদের দালালেরা। যে দালালেরা বাজার থেকে টাকা তুলে নিয়ে এসছে, এদের আবার সব বিভিন্ন স্তর আছে। বারবার আমি বলি এটা একটা বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আর এই বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে সরকার, সেখানে সাহায্য করেছে বলে স্পেসিফিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই দুর্নীতি শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুর্নীতি করতে সাহায্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে যখন আদালত চাকরি বাতিল করছে, তাদের চাকরি বাঁচানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা, সিদ্ধান্ত গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যেটা করছেন সেটা হচ্ছে সুচতুরভাবে যাতে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাঁচে, সেই জন্য কিছু ছেলে মেয়েকে বেসিক্যালি ব্যবহার করছে। এই ছেলেমেয়েরা হচ্ছে ব্যবহৃত হয়ে যাচ্ছে। বেসিক্যালি এদেরকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুরভাবে যেটা করছেন সেটা হচ্ছে ওই যে বৃষ্টি মুখার্জি যাদের চাকরি গেছে এবং যাদের কাছ থেকে টাকা পেতে তৃণমূলের নেতারা মন্ত্রীরা হাত পেতে টাকা নিয়েছে, সেই তাদের বাঁচানোর জন্য আপ্রাণ প্রয়াস করে যাচ্ছে। তাতে বুঝেছেন এই আইনজীবীরা হচ্ছে অন্তরায়, কারণ এদের তো কিনারে না গেল না, এদের ভয় দিকেও লাভ হচ্ছে না, এদের অন্য কোনো কিছু। তাহলে এদের কি করতে হবে, বাজারে কলঙ্কিত করতে হবে যাতে এরা নিজেরা মামলা ছেড়ে দেয় বা মামলায় না আসে, বা এই ধান্দায় এখন নেমে পড়েছেন। ও ধান্দা করে লাভ নেই, ও আমরা বুঝি। এবং আগেও এরকম অনেক পরিস্থিতি, না হলে ভাবতে পারেন বিচারালয়ের বাইরে বসে পড়ছে, বিচারপতির বাড়িতে পোস্টারিং করছে, বিচারপতির স্বামীকে ধরে সিআইডি ডাকছে, সিআইডি দিয়ে থ্রেট করাচ্ছে। এই করে লাভ হবে? ও যদি ভেবে থাকে
এসব করে লাভ হবে, ও মূর্খের স্বর্গে বসবাস করছে। গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম হলো অপকর্ম করে যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ খেতে হবে। আপনি যত এইসব অপকর্ম করবেন তত বেশি তথ্য পাবো, এবং এই যে যত এইসব অপপ্রয়াস করবেন তত বেশি তথ্য পাবো, আর তত বেশি ওই যে বললাম গণতন্ত্রের চাপের নিয়ম, গণতন্ত্রের চাপের নিয়ম প্রয়োগ হবে। আমি একদম শেষ প্রশ্ন করব গীতা পাঠ, একটু অন্য প্রসঙ্গে। গীতা পাঠ চলছে, ব্রিগেড ময়দান পর্যন্ত গিয়েছে, সেখানে ধর্ম মিশেছে। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এই মর্মেই নেমে পড়েছে তৃণমূল। ফুটবল খেলছে একদম পিচের রাস্তায়, শশী পাজাকে দেখা গেল, সায়নী ঘোষকে দেখা গেল। দেখুন, প্রথমেই বলি, এই অনুষ্ঠানটিকে যে রাজনৈতিক প্রেক্ষাপটে আনতে হবে সেটা ওই আরএসএস এর দুর্গাকে আরএসএস এর নির্দেশ। ফলে দেখবেন তৃণমূল ভার্সেস বিজেপি লোকসভা ভোটের আগে করতে হবে, তার প্রয়াস, এবং সুচতুরভাবে সেই প্রয়াসটা চালিয়ে যাচ্ছেন, এছাড়া আর কিছু নয়। আপনি যদি দেখুন ধর্মচর্চা কে কি করবে কি করবে না, ধর্ম গ্রন্থ কে পাঠ করবে কি করবে না, ব্যক্তিগত বিষয়, সমষ্টিগত বিষয় তারা করতে পারেন, আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই, আমি সত্যি বক্তব্য দিতে চাইও না। কিন্তু সেটাকে রাজনৈতিক প্রেক্ষাপটে এনে সেটাকে রাজনীতিকরণ করতে হবে, এবং সেই রাজনীতিকরণটা চালিয়ে নিয়ে যেতে হবে। এটা ওই দ্বিমুখী লড়াই করানোর জন্য খুব স্পষ্টত এই সামনের লোকসভা ভোটের আগে ভোটকে শুধুমাত্র দুটো ভাগে ভাগ করতে হবে, তার প্রয়াস চলছে। এইভাবে আমি বিষয়টাকে দেখি। আমি দেখুন, গীতা পাঠ নাকি চণ্ডী পাঠ নাকি কোরআন পাঠ নাকি অন্য পাঠ, আমি এইভাবে বিষয়টাকে দেখতেই চাইছি না। আমার একদম ক্লিয়ার কাট বক্তব্য এই নিয়ে যে বেসিক্যালি এই ঘটনাটিকে কেন্দ্র করে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজনীতিকরণের প্রয়াস হচ্ছে, যেটা কোনোভাবেই আমাদের এই সামাজিক প্রেক্ষাপটে কাম্য নয়। আর দ্বিতীয় কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো, ভারতবর্ষের মতো একটি দেশে, একটি ধর্মনিরপেক্ষ দেশে, যেটা বারবার এই বহু ব্যবহারের ক্লিশে হয়ে গেলেও ব্যবহার তো করতেই হয়, তার কারণ এর টেক্সচার পরিবর্তন করার বিভিন্ন প্রয়াস চলছে, সেখানে ধর্মের মতো একটি বিষয়কে হাতিয়ার করে নিয়ে বিভিন্ন পক্ষ, আমি এক পক্ষ বলবো না, বিভিন্ন পক্ষ রাজনীতি করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসও তার বাইরে নয়। এবং আপনাদের কতগুলো কথা আমি স্মরণ করিয়ে দিতে চাইব, যেগুলো তৃণমূল এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই আপনাদের মনে থাকবে। যে ভাঙড়ে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন, ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে বলেছিলেন। আচ্ছা, ভাঙড়ে আপনি কালকে ক্যামেরা নিয়ে চলে যান, যে সেই মুসলমানদের যে হাসপাতালটা খুঁজে আসুন। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করি, হাসপাতাল কখনো মুসলমান বা হিন্দুর হতে পারে? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা জানেন না? তাহলে বলেছিলেন কেন? বলেছিলেন এই কারণেই, যাতে ওই যে বললাম, ধর্মকে হাতিয়ার করে রাজনীতিটা করা যায়। তুমি ওই ভোটটি নেবে, আমি এই ভোটটি নেব, এবং আমরা আমাদের ক্ষমতায় টিকে থাকার জন্য এই সমস্ত মানুষগুলোকে ব্যবহার করবো, এই ভাঙড়ের মানুষগুলোকে ব্যবহার করবো, ভাঙড় সহ গোটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বঞ্চিত মানুষদের ব্যবহার করব। হাসপাতাল কখনো মুসলমান বা হিন্দুর হতে পারে? আমি এক বন্ধুকে মজা করে বলেও ছিলাম, মজা করে মানে খুব বেদনা থেকেই বলেছিলাম, কিন্তু মজার ভঙ্গিতে বলেছিলাম, আচ্ছা বলুন তো ওই হাসপাতালের সামনে, এবং সে তৃণমূলপন্থী, সেটা আচ্ছা ওই হাসপাতালের সামনে যদি একটা হিন্দুর ছেলে অ্যাক্সিডেন্ট করে, তাহলে কি বলা হবে, ও তুমি হিন্দুর ছেলে, তোমাকে চিকিৎসা করা হবে না, তুমি বাড়ি চলে যাও। তো এইগুলো দেখুন, মানে এই সমস্ত সুযুক্তি এই সমস্ত মানুষগুলো নেন না বা নিতে চানও না, ইচ্ছুক নন। তার কারণ এরা জানে এদের রাজনীতির ভিত্তিভূমি হলো কুযুক্তি। এরা আসলে তো রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস যেটা করেছে সেটা হচ্ছে
একটা রাজনীতিবিহীন একটি রাজ্য তৈরি করেছেন। তার কারণ প্রপার রাজনীতি যদি করতেন, অনেকে বারবার কথায় কথায় বলেন যে রাজনীতি করছেন, রাজনীতি করুন। আমি চাই তৃণমূল কংগ্রেস এই তাদের যে এন্টিটি, সেটা ওই কর্পোরেট এন্টিটি থেকে বাইরে এসে তারা রাজনীতি করুন। আপনি মানুন বা না মানুন, তারা শাসক দল, রাজ্যের শাসক দল। দুর্ভাগ্য হলো তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে না। তৃণমূল কংগ্রেস যেটা করছে সেটা হচ্ছে, এটা একটা কোম্পানিতে পরিণত হয়েছে, প্রায় ওই দুজনের মানে মালিকাধীন একটা গ্রুপে পরিণত হয়েছে। তাদের বেনিফিটের জন্য কিছু লোক কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমানের অবস্থান, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি চাই তৃণমূলের সমস্ত স্তরের নেতাদের আমি আহ্বান করব যে আপনারা রাজনীতি করুন, প্রয়োজন হলে আপনাদের পার্টির অভ্যন্তরে ভোট নিন, কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রেটেস্ট লায়াবিলিটি এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণে এই যে ধরুন দুর্নীতি থেকে শুরু করে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। অন্য যে কোনো রাজনৈতিক দল হলে কবে বাদ দিয়ে দিত। ওর থেকে মানে যে কোনো গ্রাম থেকে একজনকে ধরে নিয়ে আসুন, বেটার মুখ্যমন্ত্রী হবে, কোনো এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে মানে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের উচিত রাজনীতি করা। দুর্ভাগ্য হলো তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে না। ওরা কি করছে, এই দুজনের নাম নিয়ে এরা ব্যবসা করছে, মানে কয়েকজন তারা ব্যবসা করছে, বাকিদের ব্যবহার করছে। তৃণমূল এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে।